নির্বাচন কেন্দ্রিক জটিলতার অবসান হলেও নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু চ্যালেঞ্জ, বিশেষ করে সংস্কারের বিভিন্ন ইস্যু, সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয়ের কথা জানাচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এবং এসব ইস্যুকে কেন্দ্র করে বিএনপির সাথেও তীব্র মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এই বাস্তবতায় ঐক্যের খোঁজে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ঐক্যের খোঁজ ও রাজনীতি শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। সেই সঙ্গে আরও আছেন এবিএম মোশাররফ হোসেন, বিএনপি নেতা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ফয়েজ আহমদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে আমরা দেখছি দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করছে। এখন আমরা দেখছি মৌলিক কিছু বিষয়কে ঘিরেই কিন্তু সংকট। ঐক্যমত্য কতদূর? জি, আপনাকে ধন্যবাদ। মোশাররফ ভাইকে শুভেচ্ছা যারা দেখছেন তাদেরও। দেখুন, আপনার যেটা শিরোনাম, আপনি বলছেন যে ঐক্যের খোঁজে রাজনীতি। রাজনীতিতে ঐক্য, এটা একটা পলিটিক্যাল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। রাজনীতিতে ঐক্য কোন বিষয়গুলি ধরে হয়? প্রথম কথা হচ্ছে আপনার রাজনীতির ঐক্য, প্রথম যেটা একেবারে জানি, এর যেটা না হলে মানে একটা দেশ, রাজনীতি বলেন, ডেমোক্রেসি বলেন, কোনো কিছুই অগ্রসর হয় না, সেটা হচ্ছে জাতীয় স্বার্থে ঐক্য বা জাতীয় স্বার্থে একমত থাকা। তারপরে হচ্ছে আপনি সহনশীলতা ও সংলাপের পরিবেশ সৃষ্টি করা। তারপর হচ্ছে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা, এবং তারপর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা। আপনি যদি 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে বিবেচনা করেন, তাহলে আপনি দেখবেন যে 5 আগস্ট পূর্ববর্তী সময়েও বাংলাদেশের রাজনীতিতে, আমি বলছি রাজনীতিতে, কারণ আমি 5 আগস্টের পূর্ববর্তী সময়েও এখানকার যে শাসক শ্রেণী ছিল আওয়ামী লীগ, তাকে আমি কোনোভাবে রাজনৈতিক দল হিসেবে বলতে পারি না। তার সকল কর্মকাণ্ড, তার সকল চারিত্রিক বহিঃপ্রকাশ, এর সব কিছু যে প্রক্রিয়া হয়েছে এখানে, সেটা একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাচারী। সুতরাং সেটাকে রাজনীতি বাদ দিলে আমরা অপরাপর যে সমস্ত রাজনৈতিক শক্তিগুলি এখানে এক্সিস্ট করছিল, তাদের মধ্যে একটি ঐক্য দেখেছি। সেই ঐক্যের ফলাফলই কিন্তু একটা জুলাই আগস্টের অভ্যুত্থান। সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের ফ্যাসিবাদের যে মূল নায়ক, তার পলায়ন, তার পরবর্তীতে বাংলাদেশকে নিয়ে নানানমুখী ষড়যন্ত্র আমরা দেখেছি। বিশেষ করে আগস্ট পরবর্তী সময়ে যে সমস্ত পরাশক্তি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে মেনে নিতে পারেনি, বা যে সমস্ত পরাশক্তি বাংলাদেশের শেখ হাসিনার শাসনের পতন মেনে নিতে পারেনি, তারা এই দেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরির নানান ধরনের কার্ড ইউজ করেছে। সংখ্যালঘু কার্ড ইউজ করা, নানান সামাজিক বিশৃঙ্খলা তৈরির নানান চেষ্টা করা। এই চেষ্টায় আমরা কিন্তু ঐতিহাসিকভাবে বাংলাদেশের এক্সিস্টিং সকল পলিটিক্যাল পার্টিকে এক কাতারে এসে দাঁড়াতে দেখেছি। সেটি ছিল আমাদের জাতীয় স্বার্থে একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। সেটা আমরা মানে পরিষ্কারভাবে পেয়েছি। এবার আসুন, আপনি সহিংসীলতা ও সংলাপের বিষয়ে যে পরিবেশ তৈরি করতে হয়, আমাদের পলিটিক্যাল পার্টিগুলি, আপনি যদি অতীতের যে কোনো সময়ের তুলনায় বিবেচনা করেন, পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে, পলিটিক্যাল লিডার্সদের মধ্যে যে ধরনের সহনশীল আচরণ একে অন্যের প্রতি আমরা দেখছি, এটা তো আমরা অতীতে দেখিনি। সে জায়গায় একটি সংলাপের পরিবেশ নিশ্চিত হয় কিনা, আপনি যেটা বলছিলেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন এখন সেই সংলাপে বসেই জাতীয় ঐক্যের খোঁজে কাজ করছে, তাই তো? সুতরাং আমরা সংলাপের একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে এখানে সক্ষম হয়েছি। এটা আমাদের রাজনৈতিক দলগুলির সকলের দিক থেকে এক ধরনের স্যাক্রিফাইস থাকা এবং সংস্কারের বিষয়ে তাদের প্রত্যেকের আন্তরিকতাকেই প্রতিফলিত করে, সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা, গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার জন্য অনেকগুলি উপলক্ষকে কাজ করতে হয়। তার মধ্যে অন্যতম একটি উপলক্ষ হচ্ছে নির্বাচন। আমরা জানি যে নির্বাচিত একটি সরকারের মধ্যে দিয়ে এখানে গণতান্ত্রিক অগ্রযাত্রা যে জায়গায় পৌঁছাতে পারে, সেটা অন্য কোনো বিকল্প ব্যবস্থায় সেটা সম্ভব নয়। সুতরাং আমরা নির্বাচনের বিষয়েও এক ধরনের ঐক্যমত্য আছে। এখন আপনার এই ঐক্যমত্যগুলি সব যেই জায়গাটায় আমরা, যেই পয়েন্ট অফ গ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা এই ঐক্যমত্যগুলির কথা বলছি, সেটা হচ্ছে যে জাতির যে এক ব্যাপক প্রত্যাশা, জাতি যে এই দেশের তরুণ তরুণী, কৃষক কৃষাণী, বৃদ্ধা, শিশু কিশোর সবাই মিলে যে জুলাই আগস্টে রাস্তায় দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিল একদম নিরস্ত্র মানুষগুলি বন্দুকের সামনে, এই একটাই লক্ষ্য ছিল যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন ঘটানো। সেটা ঘটিয়ে তারা কি চায়, তারা যে একটা বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোতে এক ব্যাপক সংস্কার চায়, সেটাই জানান দিয়েছে দেয়ালের লিখনে, যেটা আমরা দেখেছি। আপনি যদি খেয়াল করেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে, সেই কাজের মধ্যে বাংলাদেশের সংবিধানকে একটি গণতান্ত্রিক সংবিধানের রূপান্তরের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দীর্ঘদিন থেকে যারা সুশাসনের বিষয়ে প্রচারণা করে আসছেন, দীর্ঘদিন থেকে যারা রাজনৈতিক
মত প্রকাশের একটা স্বাধীন পরিবেশ ইনসাইড দ্য পার্লামেন্ট চেয়েছেন, তাদের আওয়াজে একটা জিনিস ছিল সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল করতে হবে। আপনি দেখুন সবগুলি রাজনৈতিক দল ইতিমধ্যে এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে যে অর্থ বিল এবং আস্থা ভোটের বাহিরে সকল বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। এখন দেখুন, যখন আমরা খুব কেতাবি ঢঙ্গে এই কথাটা বলি যে আস্থা বিল এবং অর্থ বিল এই দুটোর বাদে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন, এর ইম্প্যাক্টটা কি এটা পরিষ্কার হয় না। আপনি খালি একবার যদি ইমাজিন করতে পারেন, এভাবে সংসদে দাঁড়িয়ে আমরা অতীতের সংসদগুলিতে দেখেছি, বিশেষ করে আওয়ামী জোটের সংসদ সদস্য ছিলেন, এরকম সংসদ সদস্যরাও কিছু আইন প্রণয়নের ক্ষেত্রে তুমুল বিরোধিতা করেছেন, কিন্তু শেষ বেলায় তাকে ওই আইন পাশের পক্ষে ভোট দিতে হয়েছে এবং তিনি এভাবে ভোট দিয়েছেন যে আমি ব্যক্তিগতভাবে এই আইনের বিরুদ্ধে, কিন্তু যেহেতু এই সংসদীয় ব্যবস্থায় আমি এই বিলের বিরুদ্ধে অবস্থান নিতে পারি না, সেক্ষেত্রে আমাকে ভোট দিতে হচ্ছে, আর নয়তো তার সংসদ সদস্য পদ চলে যাবে, ফ্লোর ক্রসিং বলে সেটা পার্লামেন্টারি ভাষায়। সুতরাং ওই জায়গায় আপনি একবার কল্পনা করেন, এখন ভবিষ্যতে আমাদের এখানে যে ধরনের সংসদীয় গঠন হবে না কেন, সেই সংসদ যে অনেক বেশি প্রাণবন্ত একটি সংসদ আমরা পেতে যাচ্ছি, এর অন্যতম কারণ হচ্ছে এই 70 অনুচ্ছেদ বাতিল। এই অনুচ্ছেদ নিয়ে কিন্তু দীর্ঘদিনের বিতর্ক, দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক দলগুলি সদস্যদের ব্যক্তিগত অধিকারকেও খর্ব করা হয় এই অনুচ্ছেদের মধ্য দিয়ে। রাইট, আপনি এটা একটি সংবিধানের মধ্যে, কেন বলছি যে আমরা সংবিধানকে একটি গণতান্ত্রিক সংবিধান চাই। সংবিধান ইটসেলফ, কেউ কেউ বলতে পারে সংবিধান নিজে তো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, অগণতান্ত্রিক হলে তো সংবিধানই থাকতো না, এই আলাপটা করা যেতে পারে, কিন্তু আমাদের এখানে বহু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে অগণতান্ত্রিক যে চর্চা, তার মধ্যে 70 নম্বর অনুচ্ছেদ হচ্ছে একটা অন্যতম বিষয়, সেটা বাতিল হয়েছে। তার ফলে কি, বিএনপি, ধরুন আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি, আগামী সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলো, বিএনপির একজন সংসদ সদস্য, ধরুন আমার ভাই সংসদে, তিনি তো শুধুমাত্র বিএনপির রাজনীতি করেন, এটাই একটাই তার খালি পরিচয় নয়, তিনি এই সমাজের নানান সংস্কার, আমাদের জন্মের দায় হচ্ছে সংস্কারের পক্ষে কথা বলা, উনি এই সমাজের নানান সংস্কারের জন্য নিজে সক্রিয় থাকেন। এখন সেই মানুষটাই যখন দেখলেন যে আমার সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট, আমার দল, আমার ল মিনিস্টার বা আমার অন্য যে কোনো মিনিস্টার এমন একটি বিল সংসদে উত্থাপন করলেন যেটার এই ক্লজগুলি মানুষের অধিকারের বিরুদ্ধে যাবে, আমাদের সংবিধানের স্পিরিটের সঙ্গে যাবে না, গণতান্ত্রিক স্পিরিটের সঙ্গে যাবে না, উনি তীব্রভাবে এর বিরোধিতা করতে পারবেন, এর বিরুদ্ধে ভোট দিতে পারবেন। অর্থাৎ সংসদ যে একটি প্রাণবন্ত সংসদ, আপনি খেয়াল করলে দেখবেন আমাদের সর্বশেষ 3 সংসদে আপনি কি নাম বলতে পারবেন যে অমুক পার্লামেন্টেরিয়ান ইজ দ্য পার্লামেন্টেরিয়ান? আমরা এমন কোন পার্লামেন্টেরিয়ান পাই নাই গত সংসদগুলি থেকে যাকে নিয়ে থাকে যে বিগত সময়ে সংসদ তার গতিশীলতা হারিয়েছিল। ডেফিনেটলি আপনি যখন জানেনই, আপনি যখন নিশ্চিত করে জানেন আপনার মতামতের কোনো মূল্য নাই, আপনি যখন নিশ্চিত করে জানেন আপনি যতই এটাকে পছন্দ করেন আর অপছন্দ করেন, দিন শেষে আপনি যদি এর বিরুদ্ধে অবস্থান নেন, আপনি আপনার সংসদ সদস্য পদই থাকবে না, তখন তো আপনি সেই বিষয়ে আপনি মুখ খুলে মন খুলে আলাপ করবেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব ফয়েজ আহমদ। এবিএম মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, এনসিসি গঠন, রাষ্ট্রের মূলনীতি সহ এখনো আমরা দেখছি মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে গুরুত্বপূর্ণ মৌলিক কিছু বিষয়কে কেন্দ্র করে, এবং সেই সঙ্গে সংস্কার বাস্তবায়ন আসলে কখন হবে সেটি নিয়েও বিভক্তি আছে। সমাধান কোন পথে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক জনাব ফয়েজ আহমেদ সহ দর্শক। আপনি দেখেন, গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে নানা মতকে এক জায়গায় নিয়ে আসা। আপনি যদি নানা মতকে এক জায়গায় নিয়ে এসে যদি সেখানে একটা ভালো রেজাল্ট নিতে পারেন, আমি মনে করি গণতন্ত্রের সবচেয়ে সেটা হলো বড় সৌন্দর্য। আলোচনা হবেই, কারণ একটা বাংলাদেশ আমরা গণতন্ত্র যাত্রা শুরু করেছি, হয়তো 54 বছর একটা জাতির জন্য হয়তো বড় সময় না, আবার কমও কিন্তু না, কমও না, কারণ বেশি অনেক দেশ এই অল্প সময়ের মধ্যে নিজেদেরকে কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ মর্যাদাপূর্ণ জাতিতে পরিণত করেছে। আমরা কিন্তু সেই ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, এটা বলা চলে। আপনি দেখেন, স্বাধীনতার 54 বছর পরও আমার গণতন্ত্র কিভাবে চলবে সেটা নিয়ে আমাকে আলোচনা করতে হচ্ছে, আমাকে সংসদকে কিভাবে কার্যকরী করা যাবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, আমার ভোটের ব্যবস্থা কিভাবে হবে সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। অর্থাৎ জনগণের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, সে প্রত্যাশা কিন্তু আমরা ধারণ করতে পারিনি, যার কারণে কিন্তু আজকে এই সংকটগুলি আমাদের সামনে এসেছে, আর যার কারণে এক একটা সময় মানে এক একটা দশকে আমাদেরকে রক্ত দিতে হচ্ছে এই অধিকার প্রতিষ্ঠার জন্য। একটা চমৎকার 5ই আগস্টের একটা ফ্যাসিস্টের পলায়নের পর আমরা ভেবেছিলাম যে একটা পরিবর্তন হবে, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই দেশের সার্বভৌম হলো জনগণ। আমরা অনেক কিছু পরিবর্তন আনতে পারি, অনেক পরিবর্তনের কথা আমরা বলতে পারি, কিন্তু জনগণের মনোজগতে সেইটাকে আমরা প্রতিস্থাপন করতে পেরেছি কিনা এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন এখানে আমি একটু ফয়েজ আহমেদ বেশ ভালো কিছু কথা বলেছে
আমরা এই সংস্কার করব, এই সংস্কার করব, এই সংস্কার করব, কিন্তু এই সংস্কারগুলো বাস্তবায়নের মূল দায়িত্ব হলো নির্বাচিত সংসদের। কিন্তু জামায়াত এনসিপি চাইছে যে নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন হোক। কিভাবে সম্ভব? কোন প্রক্রিয়া আপনি করবেন? কোন প্রক্রিয়া আছে? পার্লামেন্ট ছাড়া যে কোনো অ্যামেন্ডমেন্ট বাস্তবায়ন করার কোনো পদ্ধতি আপনার আছে? আপনি পারবেন, হ্যাঁ, একটা পদ্ধতি আছে, সেটা হলো মাননীয় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আপনি করতে পারবেন, অর্ডিন্যান্সের মাধ্যমে। কিন্তু অর্ডিন্যান্স পাস করলো সেইটা সংসদ অধিবেশন শুরু হওয়ার পর মনে হয় 6 মাসের মধ্যে এটাকে আইনে পরিণত করতে হবে। যদি আপনি 6 মাসের মধ্যে আইনে পরিণত না করেন তাহলে এই অর্ডিন্যান্স অটোমেটিক বাতিল হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তো এখন আমি যে কথাটি ফয়েজ জামান সাহেব বলছে জাতীয় স্বার্থে আমরা এটা করব, আমরা আমাদের কিছু পরিবেশের উন্নতি হয়েছে, অস্বীকার করা নেই, এই সংলাপে আমরা বসছি। গণতন্ত্রের ভিত্তি নির্বাচনটা কিভাবে হবে আমরা কিন্তু এখনো নির্ধারণ করতে পারিনি। অথচ আপনি যতগুলি কম্পোনেন্ট বলেন সবগুলির কিন্তু মূল হলো নির্বাচন, কারণ যেটা জনগণ তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার অধিকার রাখে। সে ভোট দিয়ে নির্বাচন করবে কে আমার আগামী দিনে আমাকে নেতৃত্ব দেবে, কে আমাকে পরিচালনা করবে, কে আমার রাষ্ট্রের ভালো মন্দ দেখবে। কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা এখনো যেতে পারি নাই। এক, দ্বিতীয়ত আরেকটা আপনি যে কথাটা বললেন যে অনেক এনসিপি অথবা জামাত ইসলামী কেউ চায় যে আগেই সংস্কার। আগে সংস্কারের পদ্ধতিটা কি? আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, ডেমোক্রেসিতে বিশ্বাস এবং বাংলাদেশ হলো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বাংলাদেশ চলছে, তাহলে তো আপনার তো সংসদের কাছে আপনার ফিরে যেতে হবে। তাহলে একটাই পথ আছে, হ্যাঁ, আপনি যদি এইটা বলেন যে ঠিক আছে, তাহলে রাজনীতির দলগুলি একটা কাজ পারে যে আগামী নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনীতির জনগণের কাছে তো কিছু ওয়াদা করবে, কিছু কমিটমেন্ট করবে, যেটাকে আমরা ম্যানিফেস্টো বলি। ম্যানিফেস্টো বলতে পারে যদি আপনারা আমাকে ভোট দেন আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব, আপনি যদি আমাকে ভোট দেন। মোশাররফ হোসেন, এই নিশ্চয়তার মধ্য দিয়ে আসলে সংস্কার বাস্তবায়ন হবে, সেই নিশ্চয়তা কি জনগণ পাবে? কারণ ওয়াদা ভঙ্গের রাজনীতির নজির তো আমাদের রাজনীতিতে আছে, কিন্তু ওয়াদা ভঙ্গের ওয়াদা বাস্তবায়নের তো নজির বাংলাদেশে আছে। আজকে বাংলাদেশ 54 বছরে যে এই পর্যায়ে চলে এসেছে, সেখানেও কি রাজনীতিবিদদের কোনো ভূমিকা নেই? আপনাকে যদি আমি বলি যে যখন স্বাধীনতার পর 1972 সালে আমাদের জাতীয় বাজেট ছিল 886 কোটি টাকা মাত্র, এখন সেই বাজেট তো প্রায় 8 লক্ষ কোটি টাকা। এটা আমরা উন্নত করেছি না? আমাদের সামাজিক নানা সূচক দেখেন, আমাদের অর্থনৈতিক সূচক। আপনি শুরুতে বলছিলেন যে এখনো আমাদের নির্বাচন গণতন্ত্র নিয়ে হয় নাই, আলোচনা করা আছে, সংকট আছে বলেই তো মাঝে মাঝে এই বিপর্যয়ের মধ্যে আমরা পড়ি। সুতরাং এই জায়গাগুলি রিপেয়ার করার জন্য আমাদের সেই ধরনের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আর একদিনে রাতারাতি কিন্তু আপনি এগুলি পরিবর্তন করতে পারবেন না। এটা সময় দরকার, মানসিকতা দরকার, জনগণকে প্রস্তুত করা দরকার। আমাদের জনগণও কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাদেরকেও আমি যাই, কারণ আপনি যার জন্য এই দেখেন আমরা বিএনপির ভয়েস সাহেবের নিশ্চয় দেখেছেন, বিএনপির যে 31 দফা আমরা দিয়েছি রাষ্ট্র মেরামতের, সেখানে কিন্তু আমরা একটা কথা বলেছি, আপনি যাই কিছু করেন না কেন, যত সংস্কার করেন, যত পরিবর্তন করেন, আপনাকে কিন্তু গণভোটে যেতে হবে, অর্থাৎ জনগণের ম্যান্ডেটটা আপনাকে নিতে হবে। কারণ জনগণ যদি ম্যান্ডেট না দেয়, এই পরিবর্তন আমি তো রাজনৈতিক দল, আমার প্রতি জনগণের ম্যান্ডেট আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? তাদের সমর্থনের মাধ্যমে। যার জন্য আমরা কিন্তু আমাদের 31 দফায় স্পষ্ট বলেছি একটা সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করতে হবে, এবং এই গণভোটের মাধ্যমে আগামী দিনে আমাদের এই যে সংস্কার বলেন, যে প্রস্তাবনা রাষ্ট্রপতি, সেগুলিকে আমাদের বৈধতা নিতে হবে। সুতরাং সংকট আছে, আমি আবার হতাশ না, আলোচনা চলছে। যে কথাটা বলছে আর্টিকেল 70 নিয়ে অনেকটা ঐক্যমতের দিকে আমরা চলে গেছি। অন্যান্যগুলো দ্বিকক্ষ পার্লামেন্টের বিশিষ্ট বিষয়ে কারো কেন দ্বিমত নাই, শুধু হয়তো মেথডটা নিয়ে, যে কোন ইলেকশন প্রসেস নিয়ে, প্রসেসটা যে কি কোন প্রসেসে হবে। তারপর আপনি দেখেন প্রাইম মিনিস্টার, মাননীয় রাষ্ট্রপতি, এদের মধ্যে ক্ষমতার ব্যালেন্স কিভাবে আপনি করবেন, এগুলো এই বুলেট জায়গায় কিন্তু সবাই একমত। কিন্তু 70 অনুচ্ছেদ নিয়ে যেমন আমাদের রাজনীতিতে অনেক দিনের আলোচনা, তেমনি প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার অধিকারী, সে বিষয়টিও কিন্তু বারবার আলোচনায় উঠে এসেছে। না আপনি সেইটা হলো আমাদের দেশের, সেইটা যদি আমরা শোনেন, গণতন্ত্র তো একদিনে আপনি চূড়ান্ত পর্যায়ে যেতে পারবেন না। আপনি দেখেন আমরা সংসদীয় গণতন্ত্র যাত্রা শুরু করেছি 91 সাল থেকে, আমাদের কিন্তু বেশ কিছু পরে আমরা 90 গণঅভ্যুত্থানের পর আমরা 24 গণঅভ্যুত্থান দেখলাম, বারবার কি আমাদের রাজনৈতিক যাত্রায় হোঁচট খেতে হবে? এটা হলো আমাদের মতো তৃতীয় বিশ্বে কিন্তু এই সংকটগুলি তৈরি হয়, কারণ জনগণের যে প্রত্যাশা থাকে, জনগণের যে ডিমান্ডটা থাকে, সেটা রাজনৈতিক আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে কিন্তু বাস্তবায়ন অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তারপর আরেকটু ব্যাপার, আমি এটা যে জিনিসটা আমি সবসময় বলার চেষ্টা করি, আমাদের সংবিধান অনেক কিছু ভালো ভালো কথা লেখা থাকে, যে আপনি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত হবেন, আপনি ভোট করতে হবে, প্রধানমন্ত্রী জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্রপতির জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, পার্লামেন্টরা জনগণের পক্ষে কথা বলবে, সবই ঠিক আছে, এ ব্যাপারে কোনো নাই। কিন্তু প্র্যাকটিসটা আমরা কতটুকু করি, ইট ইজ দ্য ইম্পর্টেন্ট। এই প্র্যাকটিস যদি আমি না করি, এর বিষয়ে আমি কি ব্যবস্থা নিতে পারি সেইটা আমাদের, যেমন আপনি মনে করেন আমাদের নির্বাচন কমিশনের দায়িত্বটা কি,
একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। কিন্তু যদি আপনি ওই আইনের মধ্যে যদি এইটা নিশ্চিত করতে পারেন যে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে যদি না পারে অথবা তারা যদি ব্যর্থ, তাদের কি শাস্তিটা হবে, এইটা কিন্তু নাই। এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। তো বাংলাদেশে অনেক আইন আছে, কিন্তু আইন ভঙ্গ করলে শাস্তি কি সেই ব্যবস্থা অনেক জায়গায় বলা নেই। বর্তমান বাস্তবতা আমরা দেখছি জাতীয় ঐকমত্য কমিশন 166টি প্রস্তাব নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে নানামুখী আলোচনা করছে। কিন্তু আমার প্রশ্ন হলো, জুলাই সনদের কথা যখন আমরা বলছি, জুলাই সনদে আসলে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে, যে বিষয়গুলোতে মত পার্থক্য থেকে যাবে সেই বিষয়গুলো আসলে কিভাবে থাকবে, সেগুলো কি ঝুলে থাকবে, সে আলোচনায় ফিরতে চাইবে মোশাররফ হোসেন বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। এবিএম মোশাররফ হোসেন, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন গণভোটের কথা, সংস্কার ইস্যুতে এমন একটি প্রস্তাব কিন্তু জামায়াত ইসলামীর তরফ থেকেও বলা হচ্ছে যে যেগুলো নিয়ে মত পার্থক্য থাকবে সেগুলো ফেলে রাখলে হবে না, সেটেল হতে হবে, গণভোট দিতে হবে। নির্বাচনের আগে গণভোটের বাস্তবতা না, সেটা নাই, সে অবস্থা নাই। আমি ওইটা বলছি না, আমি বলছি আপনি যে আগামী যে অ্যামেন্ডমেন্টটা আপনি করবেন, যেমন আপনার মনে আছে নিচে ফয়েজ সাহেব মনে সাংবাদিকতা মানুষ দ্বাদশ সংশোধনী আমরা পাশ করেছিলাম সর্বসম্মতিক্রমে, যেটাতে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে গিয়েছিলাম। পরে কিন্তু আপনাকে গণভোট দিয়ে এটাকে রেক্টিফাই করতে হয়েছে যে জনগণ এটাকে সমর্থন করে কিনা। তাই আমি বলছি এই গণভোটের সিস্টেমটা কিন্তু শেখ হাসিনা পঞ্চদশ সংসদের মাধ্যমে তুলে দিয়েছে, যার কারণে জনগণের ক্ষমতাটাকে আপনি অস্বীকার করেছেন। আমরা সেই জায়গাটা ফিরিয়ে আনতে চাই যে আজকে দেখেন এই আলোচনা, এখন তার পার্লামেন্ট নাই, রাজনৈতিক দলগুলি এখন জনগণের মুখপাত্র হিসাবে কাজ করে। তো সুতরাং এইটা যে জনগণ, আমরা যে লোকগুলি এখন বসে এই সংস্কারগুলি করছে, এটা যে জনগণ এটাকে মেনে নিয়েছে, যার জন্য তো তাদের একটা সমর্থন দরকার। সেই জন্য আমরা বলেছি পরবর্তীতে গণভোটের আয়োজন করতে হবে। এখানে আমি মনে হয় ফয়েজ সাহেব এখানে আছেন, উনি আলোচনায় থাকেন ঐক্যমত্য কমিশনের। এখানে কিন্তু একটা বিতর্ক আমরা লক্ষ্য করি। আপনি এখন বলছেন যে এনসিসি করতে চাচ্ছেন, তাহলে আপনি কি পার্লামেন্টের বিকল্প কোনো একটা সংস্থা করতে চাচ্ছেন? সার্বভৌমকে পার্লামেন্ট, জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে পার্লামেন্টের বিকল্প কেন ভাবা হচ্ছে? তাই তো আপনি তো আমার পার্লামেন্ট উইল ডিসাইড এনিথিং, যে সে কোনটা অ্যাকসেপ্ট করবে কোনটা করবে না। এর বাইরে যদি আপনার কোনো থাকে, তাহলে তো এটা তো সংসদের প্যারালাল আর একটি বিষয়। তাহলে সংসদ কি সার্বভৌমত্ব হবে? এখানে কিন্তু একটা মৌলিক প্রশ্ন রয়ে গেছে। এই প্রশ্নগুলো আপনাকে সমাধান করতে হবে, যার জন্য আমাদের দলের পক্ষ থেকে এনসিসির কিন্তু আমরা বিরোধিতা করছি। যে আপনি সার্বভৌম পার্লামেন্ট যদি আপনি চান, তাহলে এনসিসি আমার প্রয়োজন। কিন্তু এনসিসির মূল কাজগুলো তো থাকছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ। না, সে শুধু তাই না, মূল কাজের জায়গায় যদি আসি, এটা আপনি বলতে পারেন তারা অনেক ডিসিশনের ব্যাপারে তারা ইন্টারফেয়ার করবে। তো সেক্ষেত্রে তাহলে পার্লামেন্টের মেম্বারদের কাজটা কি, পার্লামেন্টের কাজটা কি? এখানে যদি আপনি কোনো কিছু পরিবর্তন করতে চান, কোনো প্রস্তাবনা আনতে চান, পার্লামেন্টে সেখানে বিল উত্থাপন হয়, বিলের উপর আলোচনা হয়, তারপর সেখানে ভোটাভুটি হয়, তারপর আইনে পরিণত হয়। আর এনসিসি তো সেটার দরকার নেই। তাহলে আপনি কোনটাকে আপনি সার্বভৌম বলবেন, এনসিসি কে বলবেন না পার্লামেন্টকে বলবেন? এই সিদ্ধান্ত আপনাকে আগে নিতে হবে। সেই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও আমরা মতপার্থক্য, সেই পদ্ধতি নিয়ে আলাদা, এগুলি নিয়েও হতে পারে যে রাষ্ট্রপতি পদ্ধতি কোন মেথডে হবে। আমি তো বললাম না, মেথড নিয়ে তো আমাদের অনেকগুলো নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যেতে পারে নাই, যে দ্বিকক্ষ বৈশিষ্ট্য কি হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ যে আমরা যে প্রস্তাবনা কমিশনের তরফ থেকে দেখেছি, সেখানে কেন আপত্তি বিএনপি? না, এখন এটা তো আলোচনা হচ্ছে, আমরা আমাদের প্রস্তাবনা আমরা এখন বলছি। সর্বশেষ আপনি বোঝা যাবে যে বিএনপি, যেমন আপনি আর্টিকেল 17 এটা ঐক্যমত হয়েছে না, আমার মানে একটা দল তো তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে সে একটা তার প্রস্তাব উত্থাপন করছেন। চূড়ান্ত যখন হবে তখন আপনি বুঝতে পারবেন কে কার কোথায় দ্বিমত ছিল, কি ছিল না, তখন আপনি বলতে পারেন। স্টাডি কিন্তু আমরা আরেকটি প্রশ্ন আগের অংশে আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, এবিএম মোশাররফ হোসেন, যে বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছাতে পারবে না রাজনৈতিক দলগুলো, সেগুলো কি আসলে জুলাই সনদের বাইরে থাকবে? না, এখানে একটা কিন্তু আমার মনে আমি যদি মাননীয় প্রধান উপদেষ্টার একটা বক্তব্য যদি আমি একটু স্মরণ করে দিতে চাই, ফয়েজ সাহেব নিশ্চয়ই জানবেন, 5ই আগস্ট উনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন যে যেই সকল বিষয়গুলিতে আমরা ঐক্যমত হব সেগুলি আমরা কার্যকরী করব, যেগুলিতে ন্যূনতম কোনো ভিন্নতা থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, আর যেগুলি নিয়ে ন্যূনতম রাজনৈতিক দলগুলির কোনো ঐক্যমত হবে না সেইগুলিকে আমরা পরবর্তী সংসদের জন্য আমরা রেখে দেব। যদি ওই বক্তব্যটাকে আমরা সবাই অনুসরণ করি, মানি, তাহলে তো আমরা সংকট হওয়ার কোনো কারণ। ধন্যবাদ জানাচ্ছি এবিএম মোশাররফ হোসেন। ফয়েজ আহমদ, একই বিষয় আপনার কাছ থেকে একটু বুঝতে চাই। যেমনটা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক বিষয় সংস্কার হলেই আমরা জুলাই সনদকে সমর্থন করব, কিন্তু মৌলিক বিষয় ছাড়া অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি ঐক্যমত্য হয় তাহলে সেটা আমাদের শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন করবে না। জুলাই সনদকে ঘিরে নতুন করে জটিলতার আশঙ্কা করছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ আবারও। না, দেখুন,
জুলাই চার্টার, সেটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই জুলাই চার্টারে কি থাকবে না থাকবে সেই সিদ্ধান্তগুলি রাজনৈতিক দলগুলির। সেটা কেন আমি বলছি রাজনৈতিক দলগুলির, শুধুমাত্র যে সমস্ত বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে সেই বিষয়গুলি জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে। বাদবাকি বিষয়গুলি নিয়ে কী হবে সেটা নিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন আলাপ হচ্ছে। একটা আলাপ যেমন ভাই বলছিলেন যে ধরুন একটা মৌলিক সংস্কারের বিষয়ে প্রস্তাব আছে, সেই প্রস্তাবের বিষয়ে সব দল একমত নয়। সেই প্রস্তাব তাহলে যে সমস্ত দল একমত নয় তার জন্য দুইটা অপশন খোলা আছে। একটা হচ্ছে তার যে এক্সিস্টিং দাবি যে সেগুলিকে গণভোটে দেওয়া। তাহলে এই গণভোটের পদ্ধতিটা কি তাহলে আলাদা একটা ইলেকশন? না, তারা বলছে যে এটা হচ্ছে নেক্সট যে পার্লামেন্ট ইলেকশন হবে সেই ইলেকশনটা একই সঙ্গে গণপরিষদ ইলেকশনও, অর্থাৎ এই প্রস্তাবগুলির বিষয়ে মানুষের মতামত নিয়ে নেওয়া। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলি এই প্রস্তাবগুলি তাদের নির্বাচনী ইশতেহারে যুক্ত করে জনগণের কাছে যাওয়া যে আমরা এই ধরনের সংস্কার চাই, এই সংস্কারগুলি এখন সম্ভব হয়নি, যদি আমরা সংসদে নির্বাচিত হয়ে আসতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা এই সংস্কারগুলি দেব। এটা হচ্ছে পরিষ্কার পলিটিক্যাল পার্টিগুলি, দেশের নাগরিকরা বা ভোটাররা পলিটিক্যাল পার্টিগুলিকে যে ম্যান্ডেট দেয় সেই ম্যান্ডেটের সুযোগ ইশতেহারে দেওয়া। সো এটা হচ্ছে বাস্তবতা। আর আপনি এনসিসির কথা যেটা বলছিলেন, যে এনসিসির বিষয়টি হচ্ছে যে আমাদের, আপনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আমাদের যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে বা যে সমস্ত আইন দ্বারা বিধিবদ্ধ কমিশন রয়েছে, যেমন ধরুন আপনার নির্বাচন, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আজকের বাংলাদেশ পর্যন্ত যত বড় সংকট এখানে তৈরি হয়েছে এর সবগুলি সংকটের পেছনে ছিল আসলে ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মুশকিলটা কি হয় দেখুন, ত্রুটিপূর্ণ নির্বাচন যেই নির্বাচন কমিশন বা যেই সরকার যে ব্যবস্থার মধ্যে দিয়ে হয় তারা নাগরিকের কাছে বিতর্কিত মানুষ হিসেবে উত্থাপিত হন, বিতর্কিত মানুষ হিসেবে বিবেচিত থাকেন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে সেই রাজনৈতিক দল সবসময় ওই প্রশ্নের বোঝা তার ঘাড়ে নিয়ে চলতে হয়। ধরুন শেখ হাসিনাকে আপনি রাতের ভোটের প্রধানমন্ত্রী বলছেন, শেখ হাসিনাকে আপনি আমির আমি নির্বাচনের প্রধানমন্ত্রী বলছেন, শেখ হাসিনাকে আপনি বিনা ভোটের প্রধানমন্ত্রী বলছেন। এটা হচ্ছে লাস্ট 3টা ইলেকশনের কথা আমি বললাম। এর বাহিরেরও বিভিন্ন সময় ইলেকশন নিয়ে বিভিন্ন সময় এই ধরনের ট্যাক্ট ওই সমস্ত যারা ক্ষমতা এসেছে তাদেরকে দেয়া হয়েছে। এই বাস্তবতায় নির্বাচন পদ্ধতিটা যদি বা শান্তিপূর্ণ সুষ্ঠু না হয় তাহলে এই বিতর্কগুলি থেকেই যাবে। এখন কথা হচ্ছে আপনার সংস্কার কমিশনে যেই প্রস্তাবগুলি এসেছে, এখন জাতীয় ঐক্যমত্য কমিশন যেই প্রস্তাবগুলি নিয়ে কাজ করছেন, এটার দুটো দিক আছে। একটি হচ্ছে আপনার সংখ্যাগত দিক, আরেকটি হচ্ছে আপনার আমরা যেটাকে বলি কোয়ালিটির দিক। সংখ্যাগত দিক থেকে বললে আসলে নানান বিষয়ে নানান ধরনের সংস্কার প্রস্তাব এসেছে যেগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপের কোনো প্রয়োজন নেই। সেগুলি ধরুন এই যে পাসপোর্ট থেকে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া, এটা একটা সংস্কারের প্রস্তাব, সেটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। ধরুন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের ক্ষেত্রে বিভিন্ন কিছু কিছু এমন সব সংস্কার যেগুলি প্রাতিষ্ঠানিক সংস্কার তাদের, সেগুলি অলরেডি তারা অনেক কিছু করে ফেলেছে, অনেক কিছু করছে, অনেকগুলি করার জন্য সেপারেটলি সরকারের বিভিন্ন ফোরাম কাজ করছে। তাহলে এই ঐক্যমত্য কমিশনের কাজটা কি নিয়ে? মৌলিক যে সমস্ত সংস্কার, বিশেষ করে আমাদের সংবিধান সংশ্লিষ্ট, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কার প্রস্তাব, আমাদের রাষ্ট্রের অবকাঠামোগত বিশেষ করে শাসন ব্যবস্থার যেই ক্ষমতার ভারসাম্যের কথা আমরা বলছি, এই জায়গাগুলি হচ্ছে মৌলিক প্রস্তাব। বিষয়গুলি দেখুন যে এই প্রস্তাবগুলি যদি আপনার এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলি, যেমন 70 অনুচ্ছেদের বিষয়ে যেটা বলা হচ্ছে যে একমত, যেমন সংসদের নারীর আসন 100টি করার ক্ষেত্রে বলা হচ্ছে একমত, পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত, পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। বিচার বিভাগীয় সংস্কারের বেশ কিছু বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলো একমত। বিচার বিভাগীয় সংস্কারের বেশ কিছু বিষয় অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। তাহলে এখন কথা হচ্ছে এনসিসি কি করবে? এনসিসি ভাই যেটা বলছে যে সংসদের কি এটা প্যারালাল আরেকটা সংসদ হয়ে যাচ্ছে কিনা, এটা একটা আলোচনা মাত্র, এটার বাস্তবতা এরকম নয়। বাস্তবতা হচ্ছে যে আমরা যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছি, আমরা ভবিষ্যতে আর কখনোই এখানে একটি ফেসিবাদ যেন আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। দেখেন, ফেসিবাদ কিন্তু একটা তরিকা, এটা কোনো ব্যক্তি নয়। যেই ফেসিজম শেখ হাসিনার হাত দিয়ে কায়েম হতে পেরেছে, সেই ফেসিজম ব্যক্তি জীবনে আমার আপনার হাত দিয়েও কায়েম হতে পারে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাটা না করি, অথবা আমাদের ব্যক্তিগত জীবনে যদি ক্ষমতার লেভেল এত বেশি হয়ে যায় যেটা হচ্ছে আমি যা বলি তাই আইন, এই টাইপের হয়ে যায়, তখন পদ্ধতি মানুষকে ফেসিবাদে পরিণত করে। সুতরাং ফেসিবাদকে মোকাবেলা করার দুটি মৌলিক পদ্ধতি রয়েছে এখানে। একটি পদ্ধতি হচ্ছে আপনার
পদ্ধতিগত পরিবর্তন অর্থাৎ প্রাতিষ্ঠানিক পরিবর্তনের মধ্যে দিয়ে এমন এক প্রাতিষ্ঠানিক কাঠামো আপনি নিশ্চিত করবেন যে এই প্রাতিষ্ঠানিক কাঠামো একজনকে ফেসিবাদ হয়ে উঠতে সহায়ক নয়। অপরটি হচ্ছে আপনি আপনার পলিটিক্যাল কমিটমেন্ট, আমি বলছি ব্যক্তির পলিটিক্যাল কমিটমেন্ট শুধুমাত্র পলিটিশিয়ানের হয় না, একজন ভোটারেরও পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থাকে, একজন যে কোনো পর্যায়ের নাগরিকের পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থাকে। সুতরাং আমার পলিটিক্যাল কমিটমেন্ট যদি শুদ্ধ হয়, পবিত্র হয়, তাহলে আমার দ্বারা ফেসিবাদ গড়ে উঠতে পারে না। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশকে আরেকটি বিপর্যয়ের দিকে ঠেলে না যাওয়া, ভাই যেটা বলছিলেন যে কয়েক দশক পরপরই এদেশের ইতিহাস হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘাতের মধ্য দিয়ে এখানকার পরিবর্তন। এখানে অবিশ্বাস কেন মানুষের তৈরি হয়? অবিশ্বাস তৈরি হয় এই বিবেচনায় যে আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা। আমাদের এখানে এই দেশের 54 বছরে এখন পর্যন্ত যতটুকু অর্জন তার মধ্যভাগী পলিটিশিয়ানদের হাত ধরে, এই সব কিছু যেমন তাদের হাত ধরে, এই জন্য তাদেরকেই প্রতিনিয়ত কিন্তু জনগণের প্রশ্নের মুখে পড়তে হয়। এটা তার চ্যালেঞ্জ, এটাই রাজনীতি। তো সেই জায়গায় আমাদের রাজনীতিতে কিছু দুষ্ট পলিটিশিয়ান এমন সব দৃষ্টান্ত তৈরি করে গেছেন যারা মনে করে আমার তো 1 মেয়াদ 2 মেয়াদ 3 মেয়াদ ধরে নেই। যদি ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে, আপনি যদি ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই সমস্ত খেলার সময় দেখবেন যে প্রেডিকশন করে এই মাঠে এই দল এর আগে এতবার মুখোমুখি হয়েছে, এরা জয় পেয়েছে, এগুলি দিয়ে একটা তুলনামূলক চিত্র দাঁড় করানোর চেষ্টা করে। এখন আমাদের পলিটিশিয়ানরা যদি চিন্তা করেন এভাবে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অভ্যুত্থানের ঘটনা ঘটেছে প্রতি 30 বছর পর পর, তার মানে আগামী 30 বছর আমি নিরাপদ, এভাবে যদি কেউ বিবেচনা করেন ওই প্রেডিকশনের জায়গা থেকে, সুতরাং ওইখানে কি হবে, উনি একটা ফাঁকফোকর তৈরি করবেন বা ফাঁকফোকর খুঁজে বের করার চেষ্টা করবেন ওনার অপবিত্র রাজনৈতিক চিন্তা থেকে। আমি বলছি কারণ তার যে কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট এবং মানুষের কাছে তার যে আস্থার জায়গাটা, সেই দুইটার যদি উনি একটা সমন্বয় ঘটাতে না পারেন, তাহলে মানুষ পলিটিক্স থেকে যে জিনিসটা আশা করে সেটা পাবে না। এবং ফয়জ আহমদ, আপনি নিজেই বলছিলেন যে আমাদের পদ্ধতি এবং আমাদের কাঠামোই আসলে ফ্যাসিবাদ হতে সহায়ক ভূমিকা পালন করে। বিদ্যমান কোন ব্যবস্থাগুলো আসলে বেশি সহায়ক হতে, যদি আমরা ভূমিকা পালন করে যদি জানতে চাই? জি, ধরুন আপনি 70 অনুচ্ছেদ একটা বড় বিষয় ছিল, সেটা নিয়ে আমরা একটা ইতিবাচক সমাধানের পথে যেতে পেরেছি, এটা জাতির জন্য খুবই মঙ্গলজনক। এবং আমি এটাকে বলি যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে অন্তত গত 20-30 বছরের সবচেয়ে বড় সিদ্ধান্ত, এটা একটা বড় অর্জন। আমাদের নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশন, আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, আমাদের খুব বেশি দূরের দেশ না, ব্যাংককে যে ইলেকশনের পদ্ধতি হচ্ছে প্রচারণায় কোনো প্রার্থীর রাস্তায় পোস্টার লাগাতে পারেন না, ওনাকে পত্রিকায় টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রচারণা করতে হয়। এতে করে কি হয় দেখুন, যে আমাদের গণমাধ্যমগুলি এরা যে বায়াসড হয়ে পড়ে, এরা যে এর অন্যতম একটা কারণ হচ্ছে ফিনান্সিয়াল বেনিফিটসের জন্য। আপনি যদি এরকম হয় একটা ভালো নির্বাচন হবে, সেখানে প্রচারণার মাধ্যমেই হচ্ছে গণমাধ্যম, সে কিন্তু ফিনান্সিয়ালি বেনিফিটেড হচ্ছে। এই রাজনৈতিক দলগুলি এই নির্বাচন পদ্ধতি দিয়ে সে কিন্তু কারো পক্ষে আর ঝাঁপিয়ে পড়া লাগছে না, বা ঝাঁপিয়ে পড়লেও সে ঘোষণা দিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এবার আমরাও দেখছি যে আমাদের প্রচারণায় পোস্টার থাকবে না প্রার্থীদের। এখন বিষয় হচ্ছে আমাদের নির্বাচনের যে পদ্ধতি, আমাদের নির্বাচন কমিশনার যে নিয়োগের যে পদ্ধতি, সবচেয়ে বড় দুর্বলতা আমাদের যে জায়গায় দেখেন, আমাদের নিয়োগ অর্থাৎ এই যে কমিশনগুলির কথা বলছেন, সাংবিধানিক কমিশন বা অন্যান্য আইন দ্বারা বিধিবদ্ধ প্রতিষ্ঠান, যেমন দুর্নীতি দমন কমিশন, যেমন মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, তারপরে হচ্ছে আপনার কম্পোর্টনার জেনারেল। সো এই জায়গাগুলি কিভাবে নিয়োগ হয় ওই ব্যক্তিদেরকে দেখে দেখে কারা ওই সুনির্দিষ্ট রাজনৈতিক দলগুলির কত বেশি অনুগত। আপনি দেখুন, একজন সচিব সে যদি এই জিনিস নিজের মধ্যে ধারণ করেন যে আমি অবসরের পরে গিয়ে প্রাইস পোস্টিং হিসেবে নির্বাচন কমিশনার হতে চাই বা দুর্নীতি দমন কমিশনের কমিশনার অথবা চেয়ারম্যান হতে চাই, তাহলে সে এই কাজটা শুরু করে তার চাকরি থাকার অন্তত 10 বছর মেয়াদ থেকে। সে ওই রাজনৈতিক দলগুলিকে সন্তুষ্ট করা, উনি অঙ্ক করে ঠিক আমি কোন সময় রিটায়ারমেন্টে যাব, সেই সময় কোন দল ক্ষমতায় থাকতে পারে, তাকে আমি এখন থেকে সার্ভিস দেওয়া শুরু করি। অতএব এই জায়গাগুলিকে যদি আপনি প্রতিযোগিতাপূর্ণ এবং একটি আলাদা কাউন্সিল, যেটা এনসিসির কথা বলছে, এরকম একটা এনসিসি না হোক, অন্য অল পার্টি ফোরাম হোক, যা হোক, এমন একটা ব্যবস্থার মধ্যে আমাদেরকে যেতে হবে যে যেই প্রতিষ্ঠানগুলিকে দলীয় করে ফেলার ফলে আমাদের ফেসিবাদ ফিরে আসে, যেই প্রতিষ্ঠানগুলিকে দলীয় করার ফলে আমাদের নির্বাচন ভালো হয় না, যেই প্রতিষ্ঠানগুলিকে দলীয় করার ফলে শুধুমাত্র বিরোধী দলকেই দমন করার জন্য দুদক কাজ করে, ক্ষমতাসীনদের দুর্নীতি নিয়ে কাজ করে না, সেই প্রতিষ্ঠানগুলিকে নিরপেক্ষ রাখার স্বার্থেই আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটাকে একটি সুন্দর এবং স্বচ্ছ জায়গায় নিয়ে আসতে হবে। এজন্যই বলা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালেন্স করতে হবে। ওই কারণেই করতে হবে যেই ফেসিবাদের বিরুদ্ধে আপনি দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন, সেই ফেসিবাদ যেন আপনার মধ্যেও না চেপে বসে। ধন্যবাদ জানাচ্ছি ফয়জ আহমদ। এবিএম মোশাররফ হোসেন, এই বিষয়টা নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ক্ষেত্রে বিএনপির আসলে পরিকল্পনা কি? না, আমরা তো একটা আপনি দেখেন, আমি যেটা মনে করি, আমরা নানা বিষয়ের সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আপনি একটা বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি, অনলি ওয়ান, অন্য কিছু দরকার নেই,
যদি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে আপনি স্বচ্ছ নিরপেক্ষ করতে পারেন, যদি জনগণের কে ক্ষমতায়ন করতে পারেন, আর কোনো কিছু দরকার নাই। কারণ এখন হলো নির্বাচন ব্যবস্থাকে ম্যানিপুলেট করে সে বারবার ক্ষমতায় থাকতে চায়। আর যদি মনে হয় যে না, নির্বাচনের আমি যদি কোনো এমন কাজ করি জনস্বার্থ বিরোধী অথবা জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে আমি কোনো কাজ করি, তাহলে আগামী নির্বাচনে আমার জেতার কোনো সম্ভাবনা নেই, তাহলে এই জায়গাতে সরে আসবে। এই জায়গাটাকে আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। এই যে সংস্কার নিয়ে আলোচনা, আমার আপনি বলবেন যে আর্টিকেল 70 আমি সংস্কার করলাম, আমি রাষ্ট্রপতি ক্ষমতা করলাম, আমি নির্বাচন আমার সুস্থ হলো না, লাভটা কি হবে? কি হবে আপনি বলেন? আপনি বা 199টা সমস্যা করে দিয়ে অনলি নির্বাচন নিয়ে আপনি কোনো সমস্যা করলেন না, কি লাভ হবে আমার? এগুলি সব শূন্য। যার জন্য আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে 10 মাস আমরা অতিবাহিত করছি, আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে এখনো কেন কোনো আলোচনা নাই? কেন কোনো আলোচনা নেই? আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দিয়ে আপনি কি করবেন যদি আপনার নির্বাচনই সঠিক না হয়? জি, মোশাররফ ভাইয়ের এই জায়গায় আমি একটু ক্ল্যারিফাই করি। 10 মাস আমরা অতিক্রম করেছি, নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই, কথাটা না বলছে। তাহলে নির্বাচন নিয়ে আলোচনা করতে হলে তো আপনাকে তো নির্বাচন কমিশনকে আবার সমস্যা করতে হবে। নির্বাচন কমিশন নিয়ে এখন পর্যন্ত কি হয়েছে আপনি দেখুন। আমি আপনাকে যদি মানে ক্যাটাগরিক্যালি বলি, নির্বাচন কমিশনের প্রধানত নির্বাচন কমিশন পুনর্গঠন হয়েছে, 1। 2 নম্বরে নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত একটি কমিশন গঠন হয়েছে। সেই কমিশনের প্রদত্ত প্রস্তাবগুলি নিয়ে এখন রাজনৈতিক দলগুলি, এখন মূলত জাতীয় ঐক্যমত্য কমিশন, যে 3টা বিষয় আমি আগে বলেছি, সংবিধান, নির্বাচন, এই 2টা বিষয় মূলত, এই 2টা বিষয়। নির্বাচন বলতেছে থার্ড, তারা বলতেছে আগে সংস্কার, বিচার, তারপর নির্বাচন। আপনি কিন্তু আরেকটা জায়গায় গেলেন। না না, আপনি কি অ্যাকর্ডিং টু সিরিয়াল যদি আপনি দেখেন না, এজেন্ডা, এখন আমি আপনাকে বলি এজেন্ডা যদি আপনি দেখেন, এখন আমি আপনাকে বলছি যে আপনার নির্বাচন এবং সংবিধান ওতপ্রোতভাবে জড়িত। আপনি এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন, যে এই বিষয়গুলি তো পরিষ্কার হয়ে আসতে হবে। ধরুন আমি আপনাকে একটা কথা বলি, না আমি বলছি যে আমার ধরেন আমি একটা কথা বলি, আমাদের কনস্টিটিউশনে বর্তমানে যে বিদ্যমান কনস্টিটিউশনে, সেখানে 166 অনুচ্ছেদে আপনি যান, বলা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে তার নেতা। যদি এই ব্যত্যয় ঘটে, কি আছে এটা নাই, যদি জনগণের ভোটে নির্বাচিত না হয় তাহলে কি হবে? তা আপনি এই জায়গাটা কেন রিপেয়ার করেন, এটাকে কেন আপনি অ্যাড্রেস করছেন? আচ্ছা, এখানে যদি আমি এখনো কেন করছেন? তারপর আমি আরেকটু বলি, আরেকটু আছে আপনি 126 আমাদের স্পষ্ট আছে যে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে, তার তো জনবল নাই, সে নির্বাহী বিভাগের উপর ব্যস্ত। 126-এ স্পষ্ট বলা আছে নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময় নির্বাহী বিভাগের কাছে বা সরকারের কাছে যা চাইবে সরকার দিতে বাধ্য থাকবে। আপনাকে একটা উদাহরণ আপনাকে বলি, আপনার মনে আছে নারায়ণগঞ্জের আইবি এবং শামীম ওসমানের নির্বাচন, সেখানে নির্বাচন কমিশন বলছে আর্মি দরকার, সরকার দেয় নেই। আমার তো আইনে এমন কিছু নাই যে আমি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি। আচ্ছা, আমি বলছি এই জায়গাগুলি কেন আমরা রিপেয়ার করতে পারছি না? আইনগত সংকটগুলো ছাড়াও ত্রয়োদশ নির্বাচনে আর কি চ্যালেঞ্জ থাকবে সেই আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা, আমরা আবারও ফিরছি আলোচনায়। ফয়েজ আহমদ, যে আলোচনায় আমরা ছিলাম, যেমনটি এবিএম মোশাররফ হোসেন তুলে ধরছিলেন যে আইনগত কিছু সংকট আমাদের ইতিমধ্যেই রয়েছে, সেই জায়গা থেকে আমরা সেগুলোর পরিবর্তনের পথে কেন হাঁটতে পারছি না? ত্রয়োদশ নির্বাচনের কথা যখন আমরা বলছি, মূল চ্যালেঞ্জগুলো আসলে সরকারের তরফ থেকে কোন জায়গায়? আচ্ছা, জি ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমরা আসলে হাঁটতে পারছি না, এটা সঠিক নয়। আমরা তো হাঁটার চেষ্টা করছি সবাই মিলেই, সকল পলিটিক্যাল পার্টিগুলিও সে বিষয়ে আন্তরিক। ধরুন এমন কিছু সংস্কারের বিষয়ে বা এমন মৌলিক কিছু বিষয়ে মোশাররফ ভাই যেটা বলছিলেন, সেটা হচ্ছে যদি উনি তার রাজনৈতিক চিন্তার জায়গা থেকে শুধু বলতেন, উনি বলতেন যে দরকার নেই, আমার আগে ভোট দরকার, তাই তো? উনিও কিন্তু সে জায়গায় বলছেন। তার মানে এটা হচ্ছে একজন পলিটিশিয়ানের মানে ট্রু অ্যাটেনশন দেয়া যে আমরা আসলেই এই পরিবর্তনগুলি চাই। এখন আমি আইনের একজন ক্ষুদ্র ছাত্র হিসেবে আমি এতটুকু বলতে পারি, যে জায়গাটা মোশাররফ ভাই বলছেন যে সংবিধানে বলা আছে যে এটা হলে জনগণের প্রত্যক্ষ ভোটে নয়, তাহলে কি ব্যবস্থা? দেখুন, তার মানে কি সংবিধান আপনাকে একটা জিনিস বলছে মানতে হবে, সেটা আপনি মানছেন না, ওই পার্টিকুলার ক্লজে বা আর্টিকেলে আপনার ব্যবস্থা বলা নেই। এরকম কিন্তু অসংখ্য আইন আছে যে আপনাকে এটা করতে হবে, না করলে কি ব্যবস্থা সেটা ঠিক ওই জায়গাটা বলা থাকে না। কিন্তু ওভারঅল প্রত্যেকটা আইন, সংবিধান হচ্ছে সবচেয়ে বড় আইন, প্রত্যেকটা আইনেই কিন্তু এটা অমান্য করলে কি ব্যবস্থা সেটা আছে, সেটা দিয়ে এটা শাস্তি নিরূপণ করা যায়। সেখানেও যদি কোনো কনফিউশন থাকে, আমাদের দেশে সর্বোচ্চ আদালত রয়েছে সেগুলি নির্ধারিত করে দেওয়ার জন্য। দুর্ভাগ্য হচ্ছে এগুলিও না, আসলে দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে এই চর্চাগুলি নেই। আপনি যদি ধরেন যেই ডেমোক্রেসি নিয়ে আমরা কথাবার্তা বলছি বা যে প্রক্রিয়ায় আমাদের ইলেকশন হচ্ছে, আমি একটা এক্সাম্পলের জন্য বলি। দেখুন, এখানে আমরা আমাদের প্রতিনিধি বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সবচেয়ে অজনপ্রিয় মানুষটাকেও বেছে নিচ্ছি। কি প্রক্রিয়ায় দেখুন, আপনি ধরুন একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি, সেখানে নির্বাচন করছেন 5 জন মানুষ। সেই 5 জন মানুষের মধ্যে সবচেয়ে
কম ভোট পাওয়া মানুষও এমপি হয়। কিভাবে দেখুন, আনুপাতিক হারে অন্যান্য প্রার্থীর চেয়ে উনি হয়তো বেশি ভোট পেয়েছেন, সেজন্য উনি নির্বাচিত। কিন্তু আপনি মোট প্রদত্ত ভোটের সংখ্যা যদি হিসাব করেন, দেখেন যে উনি প্রদত্ত ভোটে অন্য প্রার্থীরা এর চেয়ে বেশি ভোট পেয়েছে। তার মানে কি, বেশিরভাগ সংখ্যক মানুষ অপছন্দ করে, কম পছন্দ করে এরকম একজন মানুষ আমাদের প্রতিনিধিত্ব করছে এই গণতান্ত্রিক কাঠামোর কারণে। এখন মুশকিল হচ্ছে আমরা তো এই পদ্ধতিটাকে পাল্টে ফেলতে পারছি না। তার মানে কি, আপনি যদি প্রকৃতার্থেই একদম মানুষের ভোটকে প্রতিফলিত করতে চান নির্বাচনের মধ্য দিয়ে, সেক্ষেত্রে আমাদের এই নির্বাচনের পদ্ধতিরই পরিবর্তন দরকার। সেগুলি আবার একটা নিউ চ্যালেঞ্জ, সেগুলিতে আমাদের কতটুকু ঐক্যমত হবে, কতটুকু হবে না, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে সেগুলির একটু কিছু টেকনিক্যাল বাস্তবতার নির্বাচন পদ্ধতি নিয়ে যখন আলোচনা চলছে, তখন সংখ্যানুপাতিক নির্বাচন নিয়েও কিন্তু আলোচনা আমরা দেখেছি। সেই বিষয়ে আমরা দেখছি যে বিএনপির ঘোর আপত্তি রয়েছে। না, সংখ্যানুপাতিক নির্বাচনের এখানে একটা বিরাট চ্যালেঞ্জ রয়েছে। সেটা আপনি ধরেন আমাদের মধ্যে তৃতীয় বিশ্ব দেশের মানুষের সেন্টিমেন্টকে আপনার চিন্তা করতে হবে। যেমন এখন যেটা ধরেন, আমি মনে করেন ঢাকা 10 থেকে আমি নির্বাচন করলাম। নির্বাচন করলে এখানের জনগণের প্রতি কিন্তু আমার একটা দায়বদ্ধতা আছে, আমার কমিটমেন্ট আছে। আমি তাকে বলছি, তুমি যদি আমাকে নির্বাচিত করো, তোমাকে আমি এই ডেভেলপমেন্ট করব, অথবা এই তোমার কনস্টিটিউশন রাইট আমি নিশ্চিত করব। কিন্তু সংখ্যালঘু হলে তার তো নির্দিষ্ট কোনো ছিট নেই, সে কার জন্য কাজ করবে, কোথায় কাজ করবে, তার জনগণের প্রতি তার কমিটমেন্টটা কি। আর আমি যদি ধরেন এখানে নির্বাচন করে আমি যদি নির্বাচিত হই, আমি যদি জনগণের এই প্রত্যাশাটাকে আমি পূরণ করতে না পারি, পরবর্তী সময় কিন্তু জনগণ আমাকে ম্যান্ডেট দেবে না। সুতরাং জনগণের সার্বভৌমত্বকে আপনি অস্বীকার করছেন। কিন্তু এখানে হ্যাঁ, আপনি বলতে পারেন উন্নত অনেক দেশে আছে, তো সেখানে তাদের আর্থসামাজিক রাষ্ট্র জনগণ বা নাগরিকদেরকে যে ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে, আমাদের দেশে কি সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। যার কারণে আপনাকে আমরা এই প্রক্রিয়াটা আমরা কোনোভাবে সমর্থন করি না, কারণ আপনার আইডেন্টিফাই নাই যে আপনি কোন জায়গার রিপ্রেজেন্টেটিভ। আরেকটু সংকট হলো যে আপনাকে কোন পদ্ধতিতে আপনি এটা নির্ধারণ করবেন। মনে করেন যে আমার দল হয়তো একটা নির্দিষ্ট পার্সেন্টেজে ভোট পেল, সে হয়তো 300 আসনের মধ্যে হয়তো ধরেন 150 আসন সে প্রফেশনাল পাবে। সে এই 150 সে কে নিয়ে কোনটা নেবে? সে তো বলবে আমি শহরগুলি আমি নিয়ে নেব। সে বলবো আমি যদি ইম্পর্টেন্ট সব, এখন ঢাকা শহরের এমপি সাহেবের যে সুযোগ সুবিধা, সেটা কি এখন মনে করেন রাঙ্গামাটির আছে? সে তো রাঙ্গামাটি নেবে না। এই নানা ধরনের চ্যালেঞ্জ কিন্তু এখানে আছে। আর আমার জনগণ কি সেই ধরনের মানসিকতা আমি কি তাকে কি তৈরি করতে পেরেছি? এই চ্যালেঞ্জগুলো নিয়ে কি ভাবছেন ফয়েজ আহমদ? না দেখুন, ভাই যেটা বলছিলেন, এটা চ্যালেঞ্জটা আসলে অত জটিল না। চ্যালেঞ্জটা এই পার্টে নয়, চ্যালেঞ্জটা মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এটা একটা পদ্ধতি যেটা নির্বাচন বিশেষজ্ঞরা বা সারা দুনিয়াতেই এটা নিয়ে খুব পপুলার আলোচনা রয়েছে। যে আলোচনাটা আমি নানান কারণে করতে চাচ্ছিলাম, যেহেতু তুললেন সেক্ষেত্রে বলি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে সরকার গঠন হওয়ার পর বারবার সরকার ভেঙে যাওয়ার প্রবণতা আছে। অর্থাৎ আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আপনি সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠন করলেন, দেখা যাবে এই সরকার গঠন প্রক্রিয়া এক ধরনের ক্রাইসিস তৈরি হয়। সে তখন আরও 2-1টি দলকে নিয়ে যৌথভাবে একটা সরকার গঠন করলো। কিছুদিন পরেই বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করেন, কিছুদিন পরেই তার কাছে মনে হবে যে আমাকে তো এই মন্ত্রিত্ব দেয়নি, আমাকে এই দেয়নি। তখন আবার তাদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বের কারণে সংসদ মাঝপথে ভেঙে পড়তে পারে একাধিকবার। এই সমস্যাগুলি আছে। কিন্তু এর চেয়ে বড় কথা হচ্ছে কি, দেখুন ভাইও যেটা বলছিলেন যে আমাদের এখানে পলিটিক্সে এই ধারণাটা আছে যে আমি যেই কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হব, আমি আমার জনগণকে কিছু প্রতিশ্রুতি দিব। এটা কিন্তু ওয়াইজ না। এই পদ্ধতিটা, এটা একটা আমাদের এই পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য এটা একটা বিপজ্জনক পদ্ধতি। যে এমপি যিনি নির্বাচিত হবেন তার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এলাকার উন্নয়ন করা নয়। আমাদের এখানে বিপদ কোন জায়গায় দেখুন, আমাদের দেশের এটা বললে মানুষ অফেন্ডেড ফিল করেন কিনা সে ভয় আমার আছে। সে জায়গা থেকে তারপরও বলছি, আমি সহ নাগরিক হিসেবে আমাদের এখানে এক ধরনের গ্রিডি ব্যাপার স্যাপার আছে। নাগরিকরা চায় যে আমার এমপি আমার এলাকার ব্রিজ করবে। আমরা ধরুন সরকারের চাকরি করি, আমার এলাকার সঙ্গে বা আমার পরিচিত মানুষেরা চায় আমি তার একটা উপকার করে দিব, তা আমি তার একটা চাকরির ব্যবস্থা করব। এটা আমার কাজ না। আসলে আমাদের এখানে নাগরিকদের চাওয়ার ক্ষেত্রেও এমন চাওয়া আছে যেটা আমি যেই লোক দেওয়ার ক্ষমতা নেই তার কাছে চাই। তাকে আমি, আমার একজন পলিটিশিয়ান, সে দেখুন আমার আপনার কাছে প্রতিদিন কতজন মানুষ আসে না কেউ। যে পলিটিশিয়ান তার বাসায় গেলে দেখবেন বাসার সামনে অসংখ্য জুতা রাখা আছে, তার মানে তার বাসায় প্রতিদিন অনেক লোক আসে। এই মানুষগুলিকে নিয়ে তার রাজনীতি করতে হয়, এটা একটা চাপ। এই চাপের ফলে যেটা ওনার কাজ নয় এটা উনি করতে অনেক সময় বাধ্য হন। আমরা এখানে আমাদের লোকাল গভর্নমেন্ট অথরিটিগুলিকে শক্তিশালী করতে পারিনি।
আমার উন্নয়নগুলি, আমার ব্রিজের কাজ, আমার রাস্তার কাজ, এগুলি যে আমার লোকাল গভর্নমেন্ট অথরিটি করবে, লোকাল গভর্নমেন্ট বডিজগুলি যে তারা এগুলি কাজ করবে, এই জায়গায় আমরা একটা স্ট্যান্ডার্ড দাঁড়ি করাতে পারিনি। আমার সব নাগরিক মনে করে সব চাওয়া পাওয়া আমার এমপির কাছে, এমপি হয়ে পড়ে নিরুপায়। এমপি এসে পার্লামেন্টে বলে যে আমাদের এই এমপিদের নিরুপায় হওয়ার ফলেই কিন্তু এমপিদের জন্য আলাদা আলাদা বাজেট অ্যালোকেশন হওয়ার পদ্ধতি শুরু হয়েছে। এটা হওয়ার কথা ছিল না। আপনি দেখুন আমাদের এমপিরা গত অনেকগুলি সংসদকে আপনি যদি অ্যানালাইসিস করেন, দেখবেন যে আমাদের এমপিরা কতটা আইন প্রণয়নের সময় ব্যয় করেছে আর কতটা হচ্ছে মানুষের এই নানান অভিযোগ। এই বিষয়টি নিয়ে কি বলবেন এবিএম মোশাররফ হোসেন? না, এটা এখন আমাদের শুধু আপনি তো বিশ্বে অধিকাংশ দেশে আপনি দেখেন প্রফেশনাল কয়টা দেশে আছে, খুব সুইডেন টুইডেন এই কয়েকটা দেশে আছে। অধিকাংশ গণতান্ত্রিক দেশে কিন্তু সরাসরি ভোটের আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। সুতরাং জনগণকে এই যে কথাটি ফয়জ আহমেদ তার কথার মধ্যে আপনি দেখবেন দুর্বলতাগুলি কিন্তু ফুটে উঠেছে, যে আপনি জনগণকে কি ওই পর্যায়ে আপনি প্রস্তুত করতে পেরেছি আমরা, সেটাও কিন্তু এই ব্যর্থতা তো আমাদের রাজনৈতিক দলগুলি বা রাষ্ট্রের। আরেকটা জিনিস আপনাকে এখানে চিন্তা করতে হবে, প্রফেশনালে আরেকটু যদি হয় তাহলে আমাদের আমলাতান্ত্রিক যে দৌরত্ব, এটা তো আরো মারাত্মক আকার ধারণ করবে। কারণ আমলারা তো সেখানে তারা যে কোনো বরাদ্দ, যে কোনো অ্যানুয়ালমেন্ট দেওয়ার মতো সক্ষমতা তাদের আছে। এখন এমপিরা না হয় তারা প্রতিযোগিতামূলক বলে যাই বলেন তো একটা ন্যূনতম একটা প্রভাব বিস্তার করে, তখন তো এটা করার কোনো সুযোগ থাকবে না, বলবে এটা রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্র সবকিছু করবে। সেই টোটাল সামগ্রিক যে একটা শাসন ব্যবস্থা, সেটা কিন্তু ভেঙে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা যখন ত্রয়োদশ নির্বাচনের কথা বলছি, আমরা প্রশাসনিক সংকটের আলোচনাটা বারবার শুনেছি, নির্বাচনে কি প্রভাব ফেলবে? নির্বাচনে যদি এটা একটা জিনিস আমি আমার অভিজ্ঞতা আমি দেখে দিয়েছি, ফয়েজ সাহেব নিশ্চয়ই আমার সাথে স্বীকার করবে। আমি মনে করি যদি সরকার, মানে যে সরকারটা বর্তমানে আছে, তারা যদি জনগণ বা প্রশাসনকে এই মেসেজটা দিতে পারে যে আমি আগামী দিনে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করতে চাই, আমি কোনো পক্ষপাতমূলক নির্বাচন করতে চাই না, তা আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন 100% নিরপেক্ষ। কারণটা কি? এটার একটা উদাহরণ আমাদের দেশের 91-এর আছে। বিচারপতি শাহাবুদ্দিনের আমলে তো এই এরশাদ সাহেবের প্রশাসন ছিল, উনি কিন্তু 3 মাস সময় পেয়েছিলেন। ফয়েজ সাহেবরা তো অলরেডি 10 মাস অতিক্রম করেছে, হয়তো আরো যদি আমরা মনে করি যে এই আলোচনা হচ্ছে এগুলো আরো 8-10 মাস পাবে সময়, কিন্তু 3 মাসও তো বাংলাদেশের দৃষ্টান্তমূলক নির্বাচন হয়েছে। অর্থাৎ মেসেজটা দিতে হবে যে আমরা এই অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করতে চাই, এবং এইটা যদি তৃণমূল পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন তাহলে বাংলাদেশে এটা সম্ভব। আপনার 2-4 লাইন মন্তব্য নিয়ে শেষ করব। না, যে দেখুন ভাই যে কথাটা বলছিলেন যে এই হলে পুরো প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে, আমি কিন্তু এই জায়গায় ভাইয়ের থেকেও একটু পিছিয়ে আছি সম্ভবত। আমি দেখি যে পুরো প্রশাসনিক ব্যবস্থা অলরেডি ভেঙে পড়া আছে, এটা আমাদের পুনর্গঠন ছাড়া উপায় নেই। সুতরাং ওইটা খুব একাডেমিক আলোচনা যে আমাদের নির্বাচন পদ্ধতি কি হবে, এমপিদের কাজ, এগুলি খুব একাডেমিক আলোচনা। ভাই শেষ যে কথাটা দিয়ে করেছেন আমি সেই জায়গায় একটু বলতে চাই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস একাধিকবার বলেছেন যে ওনার কিন্তু লক্ষ্য একটাই, উনি এমন একটি নির্বাচন করতে চান যে নির্বাচনে সারা দেশের মানুষ বলবে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচনটি হয়েছে। এই জায়গায় স্টেক হোল্ডারদের মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিসগুলির মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি। তারা যদি আন্তরিক থাকে এই বিষয়ে, সবাই যদি আমরা একটা এই ঐক্যে পৌঁছাতে পারি যে ত্রয়োদশ সংসদ নির্বাচনটা হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার গঠন করা হবে সেই সরকার হবে সবচেয়ে গণতান্ত্রিক, তাহলে এটা খুব সহজ। ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে দর্শক শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।